মাই ডেইলি লেসন পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম দশম শ্রেণী বাংলা ২০২৫ এই বাংলা বিষয়ের উপরে। তো আরো একটা মেসেজটা বলে নিই, সেটা হচ্ছে এই প্রথমবারের মতো কিন্তু আমি এই নবম দশম শ্রেণীর উপরে কাজ করতে মানে শুরু করতে যাচ্ছি আর কি, হ্যাঁ? তার আগে আমি কিন্তু ক্লাস 7, ক্লাস 8 এর উপরে কাজ করেছি। তো এখন কথা দিচ্ছি সবাইকে, আমি চেষ্টা করব এখন থেকে নবম দশম শ্রেণী যে বাংলার পাশাপাশি গণিত এবং ইংরেজি বিষয়ের উপরে কাজ করা। জানি না সময়টা কতটুকু অ্যালাউ করবে আমাকে। তো আমরা আরো এই থাম্বনেইলে দেখতে পাচ্ছি যে এই আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বঙ্গবাণী কবিতা, লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম। তো এখানে ৩টা পিডিএফ ফাইল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, আরেকটা হচ্ছে উদ্দীপকের প্রশ্ন উত্তর, আর একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন উত্তর। হ্যাঁ, তো এই 3টা ফাইল শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন যে লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পিডিএফ ডাউনলোডটা করে নিতে পারবে। আর একটা মেসেজ, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিউবে এই প্রথমবার কবিতার প্রতিটা লাইন সহজ ভাষায় লিখিত ব্যাখ্যা। তো এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এই লেসনটা তৈরি করার আগে যে ইউটিউবে আমি দেখেছি যে এই নবম দশম শ্রেণী বঙ্গবাণী আব্দুল হাকিম এটা লিখে যখন আমরা সার্চ করি, যতগুলো ১০, ১২, ১৫টা যখন ভিডিও শো করে, আমি এই মুহূর্তে সেটা হচ্ছে কোনো ইউটিউবে আমি ওইভাবে দেখি নাই, হয়তোবা আমি মিস করছি কিনা আমি জানি না, যে প্রত্যেকটা কবিতার লাইন ভেঙে ভেঙে সহজ ভাষায় যে ব্যাখ্যা করে দেওয়া, এই লাইনের অর্থ হচ্ছে এই লাইনের অর্থ হচ্ছে এই। মোটামুটি সব ভিডিও যেগুলো দেখেছি আমি সরাসরি কিন্তু তারা কিন্তু বলেছে যে শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই কবিতাটা তোমরা নিজেরাই পড়ে নিবে, আমরা চলো যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু দেখি। তো যেখানে যে ইউটিউবার অথবা যে টিচার হিসেবে যেই জায়গাটা আমাদের কাজ করা উচিত, আমরা সবাই চেষ্টা করি ওই জায়গাটা স্কিপ করা। হ্যাঁ, তো যার ফলে কি হয়, শিক্ষার্থীদের একটা মুখস্থ করার যে প্রবণতা, কিছু না বুঝে যে প্রশ্নগুলো মুখস্থ করা, এই অভ্যাসটা তৈরি হয়। তো শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণদেরকে আমি অনুরোধ করব আমরা শিশুদেরকে মানে মুখস্থ করার ওই দিকে অভ্যাসটা তৈরি না করি। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে এই আমার কি মেসেজটা। তো শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসেছো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে, এবং আমার ভিডিওটা ভালো লাগুক বা না লাগুক, হ্যাঁ, কেমন হয়েছে এটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে লিখে জানাবে। অন্তত আমি বুঝতে পারবো যে আমার লেসনটা কোন কোন জায়গায় ঘাটতি আছে। তো চলো আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বঙ্গবাণী আব্দুল হাকিম যে লিখেছেন, কবি পরিচিতি নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করবো এখন। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমরা বলছি এখানে আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দ, এই বিষয়টা আগে একটু বুঝি। হ্যাঁ, ১৬২০ খ্রিস্টাব্দ এখন হচ্ছে কত কত সাল এখন, খ্রিস্টাব্দ ২০২৫। তো এখন ২০২৫ যদি হয়, আমরা দেখছি অথবা বলছি হচ্ছে বঙ্গবাণী লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম, হ্যাঁ, যিনি হচ্ছে সন্দ্বীপের, বাংলাদেশের সন্দ্বীপ এই সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন। তো আজ থেকে কিন্তু আমি এই যে বিয়োগ করে দেখিয়েছি ২০২৫ বিয়োগ ১৬২০, ৪০৫ বছর আগে। এটা কিন্তু সেই কথা না। হ্যাঁ, ৪০৫ বছর আগে আব্দুল হাকিম নামে একজন কবি ছিলেন, বিশিষ্ট কবি, তিনি কিন্তু এই কবিতাটা লিখেছেন। এই আমরা কবিতা যখন পড়ব অথবা শুরু করতে যাব, যিনি লিখেছেন তার বিষয়ে কিন্তু একটু ফিল করার চেষ্টা করব আমরা। ওই সময়কার দিনে কেমন ছিল, তারপর কেন লিখেছেন এই মানে কবিতাটা, এই লাইনগুলো, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, তো এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, তারপর যদি দেখি এই যে সুধারামপুর গ্রাম, আমি কিন্তু একটু নেটে ঘাটাঘাটি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা যে আব্দুল হাকিম, এই যে ইন্টারনেট থেকে নেয়া। তো এইটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় অবস্থিত। হ্যাঁ, তো মধ্যযুগের, আমরা মধ্যযুগ বলতে কি সেটাও কিন্তু জানবো। প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা কিন্তু ভেঙে 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 কিন্তু সহজ ভাষায় কিন্তু জানার চেষ্টা করব। তো মধ্যযুগে বিশিষ্ট কবি আব্দুল হাকিমের জন্মস্থান হিসেবে পরিচিত, তবে নদী ভাঙন ও প্রাকৃতিক যে পরিবর্তনের কারণে এই গ্রামটা মানে সুধারামপুর গ্রামটা এখন কিন্তু অস্তিত্ব নাই, বিলুপ্ত হয়ে গেছে, মানে মানচিত্রের মধ্যেও কিন্তু অস্তিত্ব নাই আর। হ্যাঁ, তো সুধারামপুর অন্যান্য যে বিলুপ্ত গ্রামের মধ্যে আছে হচ্ছে
সুতারামপুরের মতো করে মোহাম্মদপুর, সুলতানপুর, মুক্তারপুর, সৌরভপুর, ইজ্জতপুর ও শফিপুর উল্লেখযোগ্য সন্দ্বীপে। আমরা জানি সন্দ্বীপ হচ্ছে একমাত্র দ্বীপ বাংলাদেশে, আরো দ্বীপ আছে, তার মধ্যে হচ্ছে সন্দ্বীপ হচ্ছে অন্যতম। তো এখানে কিন্তু সাগরে যেহেতু মাঝখানে, এই জন্য কিন্তু এইগুলো জায়গাগুলো কিন্তু বিলুপ্ত হয়। হ্যাঁ, তারপর আমরা যদি একটু দেখার চেষ্টা করি মধ্যযুগ, এখানে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? মধ্যযুগ। তো মধ্যযুগ হচ্ছে মাঝখানের যুগ আর কি। তো আমরা যদি দেখি বাংলা সাহিত্যে মানে ৩টা যুগ আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগ হচ্ছে প্রাচীন যুগটা ছিল হচ্ছে বাংলা ভাষার জন্ম এবং বিকাশের সূচনা। প্রাচীন যুগে বাংলা ভাষাটা জন্ম হয় এবং বিকাশ হয় আস্তে আস্তে করে। মধ্যযুগে কি হয়? ধর্ম ও আঞ্চলিক সাহিত্যের প্রসার যে ঘটানো। তারপর হচ্ছে আধুনিক যুগে বাংলা সাহিত্যকে বিশ্বমানে যে তুলে ধরা, সেই বিষয়টা। তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই নোটটা নিয়ে নেবে অথবা স্ক্রিনশটটা নিয়ে নেবে, এইটা যেটা তোমাদের বহু নির্বাচনী অথবা এমসিকিউতে আসতে পারে। প্রাচীন যুগ হচ্ছে 850 থেকে 1350, তারপর মধ্যযুগ হচ্ছে 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ, আধুনিক যুগ হচ্ছে 18 খ্রিস্টাব্দ থেকে এখন বর্তমান যে এটা চলে সেটা। হ্যাঁ, তো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। তারপর যদি দেখি আমরা, তার আগে একটু এই যে আমরা যদি দেখি সেই যুগে মাতৃভাষার প্রতি তার গভীর ভালোবাসা নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত, পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। তারপর হচ্ছে নূরনামা তার বিখ্যাত কাব্য। আমি এইখানে একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করেছি আব্দুল হাকিমের, তোমরা ওই যে রকমারি যে নেটের থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারো। এই যে নূরনামা, এখানে একটা স্ক্রিনশট দিয়ে আছে যে নূরনামা হচ্ছে এই যে প্রথমে প্রণাম করি প্রভু করতার, স্বর্গ মর্ত পাতাল সৃজন যাহার। হ্যাঁ, এইটা হচ্ছে নূরনামা, হচ্ছে তার বিখ্যাত একটা কাব্য। তার অন্যান্য কাব্যগুলোর মধ্যে আছে হচ্ছে ইউসুফ জুলেখা। তো ইউসুফ জুলেখা হচ্ছে শুধু আব্দুল হাকিম যে লিখেছেন এটাও না, আরো কিন্তু অনেক কবি কিন্তু এই ইউসুফ জুলেখা একটা এই চরিত্রটা কিন্তু আমরা দেখতে পাই বিভিন্নভাবে, কিন্তু তারা মানে তুলে ধরার চেষ্টা করেছেন। তারপর হচ্ছে লালমতি, তারপর হচ্ছে সয়ফুল মুলক কারবালা। তো তিনি 1690 সালে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, এটা। তারপর হচ্ছে এইবার আমরা প্রতিটা লাইন বা লাইন প্রত্যেকটা চারটা চারটা করে লাইন কিন্তু দেখার চেষ্টা করব। তো কিতাব পড়িতে যার নাহি অভ্যাস, হ্যাঁ, যার বই পড়া অভ্যাস নাই, তো শেষ হবে কহিল মুতে মনে হাবিলাস। এটার অর্থ হচ্ছে বাংলা, তারা আমাকে তাদের ইচ্ছার কথা জানালো। তারপর হচ্ছে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তো এটার অর্থ হচ্ছে বাংলা, তাই আমি বাংলায় এই গ্রন্থ রচনা করলাম। তারপর হচ্ছে নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, আমি নিজের পরিশ্রম দিয়ে সবার উপকার করতে চাইলাম। তো এই চারটা লাইনে মোটামুটি যেটা কবি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যাদের বই পড়ার অভ্যাস নাই তারা কিন্তু কবিকে অনুরোধ করেছিল, সেই জন্য কবি বাংলায় এই রচনা তৈরি করা যাতে সবাই একটা লাভবান বা উপকৃত হয়। হ্যাঁ, তারপর এটা যদি দেখি আমি, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। তো এটা অর্থ হচ্ছে আরবি ফার্সি গ্রন্থ পড়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই। তখনকার দিনে মানুষদের উদ্দেশ্য করে কিন্তু কবি কিন্তু লিখেছেন যে তখনকার দিনে যে আরবি ফার্সি ইংরেজি এইগুলো বইগুলো পড়ার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা কোনো আপত্তি নাই, কিন্তু বাংলার ক্ষেত্রে যত সমস্যা। এই জন্য কবি একটা মানে ক্ষোভে কিন্তু এই বঙ্গবাণী কবিতাটা লিখেছিলেন আর কি। তারপর হচ্ছে দেশি ভাষে বুঝিতে ললাতে পুরে বাক, কিন্তু যদি দেশীয় ভাষায় লেখা হয় তো বাংলা ভাষায় তখন অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখায়। তারপর হচ্ছে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত, আরবি ফার্সি ও হিন্দিতে লিখলে কেউ কোনো আপত্তি করে না। এটা কিন্তু এখনো কিন্তু আধুনিক যুগে কিন্তু দেখা যাচ্ছে। এটা। তারপর হচ্ছে যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত, মানে এটা হচ্ছে যদি আল্লাহ ও নবীর প্রশংসা করা হয় তখন অনেকেই কিন্তু কি করে বিরোধিতা করে। তো এখানে এই চারটা লাইনে কি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে আরবি ফার্সি ভাষায় ধর্মীয় বিষয় লেখা হলে কেউ আপত্তি করে না, কিন্তু এইটাকে যখন বাংলায় লেখা হয় তখন কিন্তু অনেকের মাঝে কিন্তু এটা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া করে, মানে এই ধর্মীয় বিষয়গুলো বাংলায় লেখা কেন। হ্যাঁ, তো এই জন্য তিনি এই বাংলা ভাষার মর্যাদার প্রতিষ্ঠার জন্য কিন্তু এইগুলো এই এই লাইনগুলো এইখানে আমরা দেখতে পাচ্ছি লিখেছিলেন আর কি। তারপর আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, আরো একটু এই ফাঁকে আমি একটা মেসেজ দিয়ে নিই, তোমরা এইখান থেকে প্রত্যেকটা এই যে
এমসিকিউ, সৃজনশীল প্রশ্ন, উদ্দীপক সবগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবা তোমরা। হ্যাঁ, আলাদা করে কিন্তু আমরা কিন্তু ওইভাবে কিন্তু চিন্তা করা না করলে চলবে। আগে প্রত্যেকটা লাইনটা বুঝতে হবে। তারপর বলছে হচ্ছে যেই দেশে যে বাক্য কহে নরগণ, মানে কি, যে দেশে যে ভাষায় মানুষ কথা বলে, হ্যাঁ, নরগণ। তারপর হচ্ছে সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, তো সৃষ্টিকর্তা সেই ভাষাই বুঝতে পারেন। যে ভাষায় যে মানুষ কথা বলে সৃষ্টিকর্তা কিন্তু ওই ভাষাই কিন্তু বুঝে। সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, তিনি সব ভাষায় বুঝেন, তা হিন্দুর ভাষা হোক বা অন্য কিছু হোক। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী, বাংলা ভাষায় হোক বা অন্য কোনো যে কোনো ভাষা, সবই তিনি কিন্তু বুঝেন। তো এই 4টা লাইনে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে সৃষ্টিকর্তার জন্য কোনো নির্দিষ্ট ভাষা সীমাবদ্ধ না, সকল ভাষায় তিনি কিন্তু বোঝার অধিকার রাখেন। তো তাই বাংলা ভাষায় ধর্মীয় রচনা লেখায় কোনো দোষ তিনি দেখতে পান নাই। তারপর যদি দেখি 4টা লাইন, মারফত ভেদে যার নাহি গমন, মানে এটা কি, যাদের আত্মাত্মিক জ্ঞান নেই, মানে যার সত্য উপলব্ধি করতে পারে না, এই লাইনের অর্থ হচ্ছে। তবে হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, যারা হিন্দুদের যে লিপি বাংলা ভাষা নিয়ে বিদ্বেষ পোষণ করে। তারপর হচ্ছে যেসবে বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, খুব বিখ্যাত একটা লাইন কিন্তু, আমি যদি আবার পড়ি, যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, যারা বাংলায় জন্ম নিয়ে বাংলা ভাষাকে ঘৃণা করে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি, মানে বলা হচ্ছে যে তারা আসলে কোন জাতের বা কাদের বংশধর তা আমি জানি না। তো এই 4টা লাইনে কবি যেটা মেসেজটা দিতে চেয়েছেন সেটা হচ্ছে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, তারা যে আত্মিক জ্ঞানহীন, তাদের পরিচয় নিয়ে সন্দেহ কিন্তু কবি মনে করেন। তো বাংলা ভাষাকে অবহেলা করা মানে হচ্ছে নিজের দেশ ও সংস্কৃতিকে অবজ্ঞা করা। তারপর যদি দেখি আমরা, দেশি ভাষাবিদ্যায় যার মনে নজরাই, মানে এটা হচ্ছে চট্টগ্রামে যে আঞ্চলিক ভাষা আমরা যে দেখতে পাচ্ছি সেটার একটা স্মেল, পালস, মানে এটা কিন্তু আছে এই বঙ্গবাণী কবিতাতে, যেহেতু সন্দ্বীপ হচ্ছে চট্টগ্রাম ক্লাস্টারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি এই লাইনের অর্থ কি, দেশি ভাষা বিদ্যা যার মনে নজরায়, যার নিজের মাতৃভাষা জ্ঞান ও শিক্ষা ভালো লাগে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, হ্যাঁ, সে কেন নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যায় না, যদি ভালো না লাগে আর কি। তারপর হচ্ছে মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, তার পূর্বপুরুষ মা বাবা দাদা নানা নানি এই বাংলাতে বাস করেছেন। তারপর হচ্ছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, তাই মাতৃভাষা জ্ঞান ও উপদেশ গ্রহণ করাই সবচেয়ে কল্যাণকর। তো এখানে কবি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যারা বাংলা ভাষাকে অবহেলা করে তারা যেন নিজের দেশ ছেড়ে চলে যায়, কারণ তাদের পূর্বপুরুষও এই দেশেই ছিলেন, তাই বাংলা ভাষার প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো উচিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে সহজ করে বলা। তো আমি এই জন্য জোর গলায় বলছি, এই প্রথমবারের মতো কিন্তু আমরা ইউটিউবে কিন্তু এই ধরনের লেসন পাওয়ার একটা সুযোগ আমি তৈরি করা দেওয়ার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, তারপর আমরা যদি একদম যে আমাদের যে 3টা যে ফাইল আছে সেখানে যদি আমরা যদি চলে যাই, যেটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে 3টা ফাইল আছে। প্রথম ফাইলটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। তো এইখানে বেশি কথা বলা কোনো সুযোগ নেই, কারণ তোমরা যেহেতু শিক্ষার্থী বন্ধুরা সরাসরি ডাউনলোড করে নিচ্ছ। হ্যাঁ, তো এখানে আমি চেষ্টা করেছি যে কবি পরিচিতি থেকে, এই যে কবি পরিচিতি থেকে 4-5টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করা। আমরা দেখতে পাচ্ছি এখানে আব্দুল হাকিম কোথায় জন্মগ্রহণ করেন, উত্তর হচ্ছে সন্দ্বীপে সুধারামপুর গ্রামে, এইভাবে করে 5টা আছে এখানে, 1 2 3 4 5, এগুলো হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক এই যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে খুব একটা বেশি কথা বলা সুযোগ নাই। এখানে সালগুলো মনে রাখতে হবে, এই টাইপের জায়গাগুলো, স্থানগুলো। এইখান থেকে আমি চেষ্টা করেছি মোটামুটি এই যে বঙ্গবাণী আব্দুল হাকিম এমসিকিউ প্রশ্ন উত্তর, এখানে হচ্ছে এখান থেকে যদি তোমরা যদি দেখো আমরা এই আর একটা বিষয় যেটা বহু নির্বাচনী প্রশ্ন যখন আমরা পড়ব, পাশাপাশি সঠিক উত্তর সহ আরো বাকি 3টা কি আছে। হ্যাঁ, আমরা সবাই জানি বাংলাদেশে বিসিএস পরীক্ষা কিন্তু এই 4টা অপশনের মধ্যে শুধুমাত্র একটা যে উত্তর সঠিক হয় এটা না কিন্তু। হ্যাঁ, কিন্তু 2টা হইতে পারে, 3টা হইতে পারে। এই জন্য কিন্তু সঠিক উত্তরটা মনে রাখা পাশাপাশি কিন্তু বাকি উত্তরগুলো কি দেওয়া আছে সেটা আমাদের দেখতে হবে। আমরা মোটামুটি এখানে কয়টা বহু নির্বাচনী প্রশ্ন আছে সেটা যদি একটু যদি দেখি,
আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা 30টা আছে এখানে, হ্যাঁ। তো এইটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা অবশ্যই ডাউনলোড করে নিবা। তারপর হচ্ছে উদ্দীপকের প্রশ্ন ও উত্তর নিয়ে যদি একটু কথা বলি, এখানে এই যে তোমাদের বইয়ে যে উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 সংখ্যক প্রশ্ন উত্তর দাও, তো এটা নিয়ে সমাধান তো একটা দেয়া আছে। পাশাপাশি এটার মতো করে আরেকটা প্রশ্ন উদ্দীপক বানিয়ে কিন্তু এই যে দেয়া হয়েছে যে অর্ণব একজন নবম শ্রেণীর ছাত্র, সে বই পড়তে খুব ভালোবাসে, তার প্রিয় বিষয় বাংলা সাহিত্য। তো এটাও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পড়ে নিবা, হ্যাঁ। তো আমি একটু আগে যেটা বলেছি, এখানে খুব কথা বলার সুযোগ নাই, কিন্তু আমাদের যে অনলাইনে যতগুলো ক্লাস আছে এই সব জায়গায় বেশি আমরা সময় ব্যয় করতে, মানে যারা ইউটিউবাররা এইসব জায়গায় কিন্তু বেশি ব্যয় করতে। এখানে তো শিক্ষার্থীরা তো ক্লাস 9-এ পড়ে, ওরা তো নিজেরাই তো পড়ে। আপনি যখন প্রশ্ন উত্তর সহ লিখে দিচ্ছেন, তো ওরা তো নিজেরাই পড়তে পারে এটা, হ্যাঁ। তাদেরকে, শিক্ষার্থীদেরকে নিজেদের পড়ার মতো করে একটা সুযোগ তৈরি করে দিতে হবে। এই জন্য এখানে খুব একটা কথা বলার সুযোগ নাই। তারপর সৃজনশীল প্রশ্ন উত্তর যদি দেখি, এখানে তোমাদের বইয়ে যে আমি একটা চেষ্টা করেছি যে মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা একটা এই যে তোমরা আরেকটা জিনিস শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখবে, বিশ্বাস করুক বা না করুক, এই যে আমি উত্তরগুলো যে এগুলো লিখেছি, হ্যাঁ, ইউটিউবে তোমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেখবা মোটামুটি সবগুলো কিন্তু উত্তরগুলো কিন্তু কাছাকাছি, মানে যতগুলো আছে। এই যে একটু আলাদা করে লেখা, আলাদা করে চিন্তা করা উত্তরগুলো, তো এইটা একটা বিষয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তো এই সৃজনশীল প্রশ্ন মতো করে কিন্তু আরেকটা সৃজনশীল আমি কিন্তু এখানে এই যে সৃজনশীল প্রশ্ন 2, এটা হচ্ছে অতিরিক্ত একটা, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছি আমরা নীলার ছোটবেলা থেকে বই পড়ার প্রতি পছন্দ আগ্রহ, এটা একটা দেখতে পাচ্ছি, তোমরা এটা একটু পড়ে নিবা। তো এই হচ্ছে মোটামুটি আমার আজকের এই লেসন। তো কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই জানাবে। তা আমি চেষ্টা করব, মানে একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের বিষয়টা মাথায় রেখে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি কাজ করি। যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি বিশ্বাস না হও, যে ক্লাস 7 ক্লাস 8 আমার লেসনগুলো একটু দেখে আসতে পারো, সেখান থেকে একটা ফিডব্যাক কিন্তু দিলে আরো বেশি ভালো হয়। তো আজকে এখানে শেষ করব। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।